আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের সমানুপাত ও লাভ ক্ষতি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 10 থেকে 12 পর্যন্ত আজকে এই তিনটি অঙ্ক আমরা আজকে ক্লাসে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এগুলো অন্য একটি পেজে সমাধান করছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10, 11, 12 এই তিনটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝতে হবে। 10 নম্বর অঙ্কটি বলা হয়েছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। ঠিক আছে, সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে কি ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ পেয়েছে। সবুজ পেয়েছে ডালিমের 5/3 অংশ। আবার ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। ডালিম পায় কি? লিঙ্কনের দ্বিগুণ টাকা। এক্ষেত্রে এখানে ডালিমের টাকাটা কিন্তু জানা নাই। ঠিক আছে, ডালিমের টাকা জানা থাকলে আমরা বাকি দুইটা বের করে নিতে পারতাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান লিখব সবুজের টাকা ডালিমের টাকা কত? সবুজের টাকা হচ্ছে ডালিমের টাকার 5/3 গুণ। তাহলে সবুজ অনুপাত ডালিম লিখব। ঠিক আছে, তো ডালিমের টাকাটা আমরা 1 ধরে নিব। ডালিমের টাকাটা 1, আর সবুজের টাকা তো ডালিমের 1-এর 5/3 গুণ, 1-এর 5/3 গুণই হবে। তাহলে সমান দিয়ে আমরা 3:5 কীভাবে লিখলাম? আমরা 3:5 লিখলাম। যে বেকার শিক্ষার্থী বন্ধুরা, 5:3কে এবং 1কে অভিপক্ষকে আমরা এই ভগ্নাংশটাকে পূর্ণসংখ্যা প্রকাশ করার জন্য আমরা অভিপক্ষকে 5 দ্বারা গুণ দিয়েছি। যেরকম আমরা তোমাদেরকে একটু দেখাই যে 5, এটা গুণটা আর দেখানো হয়নি, 3 গুণ 5, যেহেতু হর 5 আছে আমরা 5 দ্বারা গুণ দিলে এই হরটা উঠে যাবে। তারপরে অনুপাত 1-এর সাথে যদি আমরা 5 গুণ দিই, হ্যাঁ 5 গুণ দিলাম। অনুপাতের অভিপক্ষ যদি কোনো সংখ্যা গুণ দেওয়া হয় অনুপাত কোনো পরিবর্তন হয় না। এই 5 আর এই 5-এ কাটা, 5-এ 5, দেখো 3 আর 5, 3:5। আশা করি বুঝতে পারছো। আবার ডালিমের টাকা লিঙ্কনের টাকার দ্বিগুণ হলে, তাহলে ডালিমের টাকা লিঙ্কনের টাকার দ্বিগুণ হলে লিঙ্কনের তার ডালিম হবে 2 আর লিঙ্কন হবে কি 1। এগুলোকে আমরা অনুপাতগুলো বের করে নেব। এগুলি অনুপাত, দুটোটার মধ্যে ডালিমের অংশ আছে, আমাদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। তারপরে আমরা কিন্তু তাদের কে কত টাকা পাই সেটা প্রত্যেকের টাকার পরিমাণটা বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবুজ ও ডালিমের অংশ হচ্ছে 3:5, হ্যাঁ, আর ডালিম ও লিঙ্কনের অনুপাত হচ্ছে 2:1। এখন ধারাবাহিক অনুপাত প্রকাশ করতে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে পূর্ব রাশি হচ্ছে 2, 2 দ্বারা 3কে গুণ করে 3 দুগুণে 6, 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণে 10। আবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা 2কে গুণ করলে 5 দুগুণে 10, 5 দ্বারা 1কে গুণ করলে 5-একে 5। আশা করি ধারাবাহিক অনুপাত প্রকাশ করার পদ্ধতি তোমরা জানো। অর্থাৎ প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের রাশি দ্বারা গুণ করতে হবে এবং প্রথম অনুপাতকে আর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে তোমরা ধারাবাহিক অনুপাত পাইবা। তাহলে আমরা পাচ্ছি সবুজ, ডালিম, লিঙ্কন। সবুজ হচ্ছে 6, ডালিম এখানে 10, এখানে 10, মানে ডালিম 10 আর লিঙ্কন হচ্ছে 5। এখন আমরা প্রত্যেকের টাকা বের করতে খুব সহজে হবে। তাহলে আমরা অনুপাতগুলো যোগ করে নিব। অনুপাতগুলোর যোগফল 6, 10, 5-এর যোগফল হচ্ছে 21। তাহলে প্রত্যেকের টাকা, সবুজের টাকার পরিমাণ যে 6,300 টাকা হচ্ছে, 6,300 টাকার 21/6 অংশ পাবে কে? সবুজ। ঠিক আছে, 21/6 অংশ পাবে কে? সবুজ। কারণ সবুজের অংশ হচ্ছে 6। ঠিক আছে, আমরা অনুপাতগুলো যোগ করে নেব। যোগফল দ্বারা মোটটাকে ভাগ দেব। ভাগফলটা আবার যে যত অংশ দ্বারা গুণ দিলেই প্রত্যেকের অংশ টাকা বেরিয়ে আসবে। তাহলে আমরা 6,300 টাকার 21/6 অংশ লিখলাম। এখন আমরা 21 দ্বারা যদি এই 6,300-কে ভাগ দিই, তাহলে 3 21-এ 63 আর এখানে 0 আর একটা 0, অর্থাৎ 300। 300 দ্বারা যদি 6কে গুণ করি 31800, অর্থাৎ সবুজের টাকার পরিমাণ হচ্ছে 1800 টাকা। একই রকমভাবে ডালিমের টাকার পরিমাণ হবে 6,300 টাকার 21/10, কারণ ডালিমের অনুপাতটা হচ্ছে 10। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ দিলে কত হবে? 300 হবে। এটা দ্বারা এটা ভাগ দিলে 300 হবে। 300 দ্বারা 10কে গুণ করলে হবে 3000, অর্থাৎ ডালিমের টাকার পরিমাণ হচ্ছে 3000 টাকা। তারপরে লিঙ্কনের টাকার পরিমাণ 21/5 অংশ। এখানে লিঙ্কনের অনুপাতটা কি? 5। তাহলে 21 দিয়ে যখন আমরা 63 অর্থাৎ 6,300-কে ভাগ দিব তাহলে হবে 300। 300 দ্বারা যদি 5কে গুণ দিই 3×5 = 1500, অর্থাৎ লিঙ্কনের টাকার পরিমাণ পাচ্ছি আমরা কত? 1500 টাকা। সবুজ পাবে 1800 টাকা, ডালিম পাবে 3000 টাকা, লিঙ্কন পাবে 1500 টাকা। এটাই হলো উত্তর।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর যে অঙ্কটি বলা হয়েছে, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনা তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা রূপার অনুপাত 3:5। বলা হয়েছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। সেক্ষেত্রে এই দেখো, এই অনুপাতের মধ্যে কিন্তু দস্তার অনুপাত রয়েছে, দস্তা, আবার এটার মধ্যেও দস্তা রয়েছে। সেক্ষেত্রে এখানে তামা, দস্তা, রূপা অনুপাত দেওয়া আছে, আমরা এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে তামা অনুপাত দস্তা, তামার অনুপাত 1, দস্তার অনুপাত 2 লিখব, এটা পরবর্তী করব। আবার দস্তা অনুপাত রূপা লিখব 3:5। এখন এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ দিব, 3 একে 3, 3 দ্বিগুণে 6। আবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ দিব, 2, 3 দ্বিগুণে 6 আর 5 দ্বিগুণে 10। তাহলে আমরা তামার অনুপাত পাচ্ছি 3, দস্তা পাচ্ছি 6, রূপা পাচ্ছি 10। এবার তাহলে আমরা এই অনুপাতগুলো পেয়ে গেছি। এখন অনুপাতগুলো যোগফল করব। অনুপাতগুলোর যোগফল 19। আমাদেরকে গহনায় রূপার ওজন বের করতে হবে। মোট ওজন হচ্ছে 19 গ্রাম। তাহলে গহনার রূপার পরিমাণটা হবে 19 গ্রাম এর 19/10 গ্রাম। ঠিক আছে, যত যোগফল দ্বারা ভাগ দিতে হবে, ভাগফলটা আবার যার যত অনুপাত আছে তার সাথে গুণ করতে হবে। যেহেতু রূপার অনুপাত 10, 10-এর সাথে গুণ করতে হবে। তাহলে 19 দ্বারা যদি আমরা 19কে ভাগ দিতে 1 আসবে, 1 দ্বারা 10কে গুণ করলে 10ই আসবে। অর্থাৎ গহনায় রূপার পরিমাণ হচ্ছে 10 গ্রাম। 12 নম্বর যে অঙ্কটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝে আসবে। 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে আছে 3:2, পানি ও শরবতের অনুপাত প্রথম গ্লাসে 3:2, দ্বিতীয় গ্লাসে আছে 5:4। তাহলে ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করবা। অর্থাৎ প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত 3:2 আর দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 5:4। তাই ওই দুইটি গ্লাসে শরবত যদি একত্রে করো তখন পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আলাদা আলাদাভাবে পানি ও সিরাপের পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে লিখব প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ 3:2। অনুপাতগুলো যোগ করব, অনুপাত যোগগুলো হচ্ছে 5। 3 আর 2 যোগ করলে 5। তাই প্রথম গ্লাসে পানির পরিমাণ আমরা 5/3 অংশ পাবো, 5/3 অংশ। ঠিক আছে, আর প্রথম ক্লাসে সিরাপের অনুপাত পাচ্ছি আমরা 5/2 অংশ। 5/2 অংশ, যেহেতু এখানে মোট অংশটা দেওয়া নাই। ঠিক আছে, মোট অংশ দেওয়া থেকে মোট অংশকে 5 দিয়ে ভাগ দিতাম, 5 ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করতাম। যেহেতু মোট অংশ দেওয়া নাই, তাহলে আমরা বলবো 5/2 অংশ হচ্ছে প্রথম ক্লাসে সিরাপের পরিমাণ, আর প্রথম ক্লাসে পানির পরিমাণ হচ্ছে 5/3 অংশ। এখন আমরা পরিমাণটা পেয়ে গেছি। তারপরে দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ হচ্ছে 5:4। অনুপাতগুলো যোগফল করব 9। তাহলে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণটা হবে 9/5 অংশ, দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণটা হবে কি 9/4 অংশ। আমরা প্রত্যেকটা গ্লাসের পানির পরিমাণ এবং কি সিরাপের পরিমাণ বের করছি। এখন আমাদেরকে বলা হয়েছে যে মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত দুইটা গ্লাসে একত্রে করলে, তার ক্ষেত্রে আমরা এখন প্রথম গ্লাসের পানির পরিমাণ এবং দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণটা যোগ করব। প্রথম গ্লাসের সিরাপের পরিমাণ, দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণটা যোগ করলেই আমরা এই উত্তরটা পেয়ে যাব। সেক্ষেত্রে মিশ্রণে পানির পরিমাণ, এটা হচ্ছে প্রথম গ্লাসের পানির পরিমাণ 5/3 অংশ। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ 9/5 অংশ। এই যে দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ 9/5 অংশ। এখন আমরা দুটো যোগ করব। যোগ করা জানেন হরগুলো লসাগু নিতে হয়। 5 আর 9 এর লসাগু হচ্ছে, আমি এটা একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের বুঝে আসে। 5 আর 9 এর লসাগু হচ্ছে 45। আমরা 45 বসাবো। ঠিক আছে, আমরা কি বসাবো? 45 বসাবো। তারপরে আমরা 5 দ্বারা এই লসাগু 45কে ভাগ দিব। 5 দ্বারা 45কে ভাগ দিলে 9 আসে। ভাগফলটা দ্বারা আমরা ওই লবকে গুণ করব। 9 দিয়া 3কে গুণ করলে 3 নং 27, যোগের যোগ বসাবো। 9 দিয়া 45কে ভাগ করব, 5 নং 45, 5 আসে। 5 দিয়া লবকে গুণ করো, 5 5 25, 25 বসবে। এখন আমরা 45 আর 27 আর 25-এর যোগ করলে হবে 52, অর্থাৎ 45/52। এটা ছোটো করা যাবে না। তারপরে কারণ ছোটো করার কোনো প্রসেস নেই। মিশ্রণে সিরাপের পরিমাণটা, তাহলে প্রথম ক্লাসের সিরাপের পরিমাণ হচ্ছে 5/2, 5/2 বসাই যোগ। দ্বিতীয় ক্লাসের সিরাপের পরিমাণ হচ্ছে 9/4 যোগ 9/4 বসাইছি।
তারপরে আমরা কি করেছি 5 আর 9 এর লসাগু হচ্ছে 45। এখন আমরা 5 দ্বারা 45কে ভাগ দিলে 9 আসবে, 9 দ্বারা 2কে গুণ করলে 9 দ্বিগুণে 18 যুগের যুগ। 9 দ্বারা 45কে ভাগ দিলে 5 আসবে, 5 দ্বারা 4কে গুণ করে 4 5 আর 20। এখন আমরা 45 ভাগের 18 আর 20 এর যোগ করলে হবে 38। 45 ভাগের 38 অংশ পাচ্ছি সিরাপের পরিমাণ। তাহলে আমরা একই গ্লাসে করলে যদি দুইটা গ্লাসের শরবত এক গ্লাসে করা হয় তাহলে প্রথম গ্লাসে অর্থাৎ এক গ্লাসের মধ্যে পানির পরিমাণটা থাকবে 45 ভাগের 52 অংশ আর সিরাপের পরিমাণ থাকবে 45 ভাগের 38 অংশ। তাহলে আমাদের এটা আমরা একটু মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত করে নিচ্ছি, ভগ্নাংশটাকে অনুপাতে প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা এই উভয়টাকে ভাগ দিয়েছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 ভাগের 45 দ্বারা আমরা এটাকে ভাগ দিয়ে গুণ দিয়েছিলাম। ঠিক আছে, দেখো এটা গুণ দিয়ে ছোট এই যে 52 আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তাতে তোমরা পরবর্তীতে এটা কিভাবে হয়েছে যেমন বুঝতে পারো। যে এখানে হবে 45কে আমরা গুণ দিব কত দিয়া, গুণ দিব 2 ভাগের 45 দ্বারা, 2 ভাগের 45 দ্বারা আমরা গুণ দিব অনুপাত। আবার এই 45 ভাগের কত 38কে আমরা গুণ দেব, অভিপক্ষ একই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে 2 ভাগের 45 দ্বারা গুণ দিব। ঠিক আছে, তাতে মানে কোনো পরিবর্তন হয়। এই 45 আর এই 45 কাটা, 2 দিয়া যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে এই 26 দ্বিগুণে 52। এই 45 আর এই 45-এ কাটা, আর 2 দিয়ে যদি আমরা 38কে কাটি তাহলে 19 দ্বিগুণে 38। আমরা পাচ্ছি কত সমান সমান 26 অনুপাত কত 19। এটা তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে, এটা তোমাদেরকে দেখানো হয়, না দেখালেও হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।